আজকে আমরা একটা দারুণ লেখা নিয়ে আলোচনা করব। শিরোনামটা হলো ইরান, প্রাচীন পারস্য থেকে আধুনিক সংঘাত। আমরা চেষ্টা করব ইরানের এই দীর্ঘ ইতিহাস আর ইসরায়েলের সাথে এর এখনকার সংঘাতের মূল কারণগুলো একটু বুঝতে। কিভাবে একটা এত পুরনো সভ্যতা আজকের এই এই জটিল পরিস্থিতির কেন্দ্রে চলে এলো, সেটা নিয়েই আজ একটু গভীরে যাব আমরা। হ্যাঁ, আর এই লেখাটা থেকে আমরা এটা দেখতে পাবো যে কিভাবে সেই প্রাচীন ইতিহাসের ছায়া আজকের ইরানের নীতি আর এই সংঘাতে এখনো প্রাসঙ্গিক। শুধু ঘটনাগুলো না, বরং ঘটনার পেছনের যে ভাবনাগুলো, সেগুলো ধরাটাই আসল কাজ হবে। তাহলে চলুন শুরু করি একদম গোড়া থেকে। ইরান ১৯৩৫ সাল পর্যন্ত লোকে যাকে পারস্য বলতো, এখানে তো বিশ্বের অন্যতম প্রাচীন সব সভ্যতা গড়ে উঠেছিল। আখিমেনিড সাম্রাজ্য, সাইরাস দ্য গ্রেট যার প্রতিষ্ঠা করেন, তারপর পার্থিয়ান, সাসানিয়ান, ভাবা যায় বিশাল সব ব্যাপার। একদম বিশাল সব সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই অঞ্চল। কিন্তু এরপর একটা বড় মোড় আসে। সেটা হলো ৬০০ দশকে ইসলামের আগমন। আর সময়ের সাথে সাথে ইরান ধীরে ধীরে একটা শিয়া মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হয়ে ওঠে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশেই সুন্নি। ঠিক, এই শিয়া পরিচিতিটা ইরানকে একটা আলাদা সত্তা দিয়েছে। হ্যাঁ, আর ১৫০০ শতকে যখন সাফাবি শাসকরা এলেন, তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম করে দিলেন। তখন থেকে ইরানের এই স্বতন্ত্র পরিচয়টা আরও জোরালো হলো। লেখাটাতেও এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে। হুম। এরপর তো এলো বিংশ শতাব্দী, শাহ বা রাজার শাসন। হ্যাঁ, কিন্তু সেই শাহের শাসন তো বেশি দিন টিকল না। ১৯৭৯ সালে একটা বিরাট ঘটনা ঘটল, ইসলামিক বিপ্লব। ঠিক, শাহ ক্ষমতাচ্যুত হলেন, আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরে এলেন এবং প্রতিষ্ঠা করলেন ইসলামিক প্রজাতন্ত্র। এটা তো শুধু শাসক বদল ছিল না, তাই না? না না, মোটেই না। এটা ছিল আসলে পুরো সিস্টেমটার বদল। খোমেনি যেটা আনলেন সেটা হলো একটা থিওক্রেসি, মানে ধর্মতন্ত্র, যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকলো ধর্মীয় নেতার হাতে। আর এই বিপ্লবটাই ইরানের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতিকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিল। যেমন? যেমন ধরুন, বিপ্লবের প্রায় সাথে সাথেই ইরান ইসরায়েলের সাথে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিল। লেখাটা যেমন বলছে, এই পদক্ষেপটা শুধু রাজনৈতিক ছিল না, এর পেছনে গভীর ধর্মীয় এবং আদর্শগত কারণও ছিল। হ্যাঁ, আর এখান থেকেই মনে হয় ইরান ইসরায়েল সংঘাতের মূল কারণগুলো আরও স্পষ্ট হতে শুরু করে। প্রথম কারণটা তো তাহলে এই আদর্শগত আর ধর্মীয় বিরোধটাই। ইরানের নেতারা প্রায়ই ইসরায়েলের অস্তিত্বেরই বিরোধিতা করেন। একদম, তারা মনে করেন যে ইসরায়েল মুসলিমদের ভূমি দখল করে তৈরি হয়েছে। আর এই ধারণা থেকেই ইরান কি করে, তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে এমন গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়। যেমন ধরুন লেবাননের হিজবুল্লাহ বা গাজার হামাস। অন্যদিকে ইসরায়েলও স্বাভাবিকভাবেই ইরানকে তাদের নিরাপত্তার জন্য একটা বিরাট হুমকি হিসেবে দেখে। ঠিক, এই আদর্শিক সংঘাত তো আছেই, কিন্তু এর সাথে আরও দুটো বড় কারণ কিন্তু এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমাদের সূত্রটাও সেদিকেই ইঙ্গিত করছে। আচ্ছা, দ্বিতীয় কারণটা কি তাহলে? ওই পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উত্তেজনা, সেটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। ইরান যে পারমাণবিক প্রযুক্তি তৈরি করছে, সেটা নিয়ে ইসরায়েল এবং অনেক পশ্চিমা দেশের বেশ ভয়। তাদের আশঙ্কা, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। যদিও ইরান সবসময় বলে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েলের তো একটা ইতিহাস আছে, তাই না? তারা আগেও অন্য দেশের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। হ্যাঁ, যেমন ১৯৮১ সালে ইরাকে, ২০০৭ সালে সিরিয়ায়। আর তারা কিন্তু ইরানের ক্ষেত্রেও সেরকম কিছু করার একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে। এই পারমাণবিক ইস্যুটা তাই খুবই সংবেদনশীল, পরিস্থিতিটা বেশ ঘোলাটে। বুঝলাম। আর তৃতীয় কারণ? সেটা নিশ্চয়ই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াই। কে হবে মধ্যপ্রাচ্যের বড় শক্তি? একদম, এটাই তৃতীয় কারণ। ইরান চাইছে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই সব দেশে তারা নিজেদের অবস্থান শক্ত করতে চায়। আর এই চেষ্টাটাকে স্বাভাবিকভাবেই ইসরায়েল বা ধরুন আমেরিকা, এমনকি সৌদি আরবের মতো কিছু আরব দেশও ভালো চোখে দেখছে না। তারা এটাকে নিজেদের স্বার্থের জন্য হুমকি মনে করে। তার মানে এটা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই? না না, এটা আসলে একটা বৃহত্তর অঞ্চলের ক্ষমতার লড়াই, যেখানে ঐতিহাসিক, ধর্মীয়, আদর্শগত আর এখনকার ভূরাজনৈতিক স্বার্থ সব মিলেমিশে
একটা অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। লেখাটাও এই সবগুলো দিকই তুলে ধরেছে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ইরানের এই যে হাজার হাজার বছরের ইতিহাস, প্রাচীন পারস্য থেকে আজকের ইসলামিক প্রজাতন্ত্রে তার রূপান্তর, আর ইসরায়েলের সাথে তার এই যে তীব্র সংঘাত, এর মূলে রয়েছে ওই আদর্শগত পার্থক্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ আর ভয়, আর অবশ্যই মধ্যপ্রাচ্যে ক্ষমতা দখলের একটা জটিল খেলা। ঠিক বলেছেন। আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে, বা হয়তো সবারই ভাবা উচিত। এই যে এত দীর্ঘ ইতিহাস, এত জটিল বর্তমান সংঘাত, ভবিষ্যতে ঠিক কোন ধরনের ঘটনা বা কোন শক্তির উত্থান বা পতন এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে আবার নতুন কোনো পরিবর্তন আনতে পারে, বা সংঘাতের চেহারাটাই হয়তো পাল্টে দিতে পারে? এটা আসলেই একটা গভীর চিন্তার বিষয়।